তোমরা শুনছো বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকোয়েন্সি। এখানে প্রতিটি গল্প, প্রতিটি আওয়াজ আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে যেখানে আত্মারা ঘোরাফেরা করে। তাই আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকোয়েন্সির সাথে। ভয় আপনার কানে বাজছে। নমস্কার, আমি রাজ। আপনারা শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি। এখানে গল্প নয়, বাস্তবের অতীতে লুকিয়ে থাকা সত্য উন্মোচন করে থাকি। চন্দ্রবিলা দক্ষিণ বাংলার বুক চিরে দাঁড়িয়ে থাকা এক পাথুরে স্মৃতি। নদীর কোল ঘেঁষা এই গ্রামে দিনের আলোয় শান্তির ছায়া মেলে। বাতাসের মন ভোলানো শান্ত কান্নাতে বাচ্চা থেকে বুড়ো সকলের মনের প্রফুল্লতার আভাস পাওয়া যায়। ঘরগুলো খড় দিয়ে ছাওয়া, মাঝে মাঝে কিছু পাকা ঘর তাদের প্রভুর আধিপত্য পাশ দিয়ে হেঁটে যাওয়া পথিকের চোখে চোখ রেখে মাথা উঁচু করে সগৌরবে প্রচার করে। কয়েক বাড়ির জানলার পাশে তটস্থ সিপাহীর মতো শিউলি গাছটা সূর্যের প্রখর রোদকে নিজের উপর নিয়ে নির্বাকভাবে দাঁড়িয়ে। সকালের দিকে পুকুর ঘাটে মহিলাদের হাঁটু জলে দাঁড়িয়ে কাপড় ধোয়া ও তাদের নিজেদের মধ্যে হাসি ঠাট্টার কলহ বাড়ির দুরন্ত শিশুর মতো গ্রামের এক পার থেকে অন্য পারে ছুটে চলে যায়। অথচ সেই হাসি ঠাট্টার, সেই আনন্দে উৎফুল্লতার নেশায় সারাক্ষণ মেতে থাকা গ্রাম মাঝে মাঝেই কেমন যেন থমকে যায়। মনে হয় প্রকৃতির কোনো অপশক্তি যেন এই আনন্দ সহ্য করতে পারছে না। তার বুকের রক্ত টকবক করে ফুটে চলেছে অনবরত। আর যখন তার সহ্যের সীমা লঙ্ঘন হয়ে যায়, ঠিক তখনই ঝরে পড়ে রক্ত। অথচ হাজার চেষ্টা করেও খোঁজ মেলে না সেই অদৃশ্য ক্ষতির। আর প্রতি রাতের অন্ধকারে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ভয়। তখন লোকে এটাকে বলে রক্ত স্নান। আজ থেকে প্রায় 3 বছর আগে এই গ্রামের বুকে চলেছিল এক রক্ত স্নানের ধারা। সেই দিনগুলির ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলিকে গল্পের ছলে বলে রোজ রাতের বেলা মাতার দুষ্টু খোকাকে ভুলিয়ে ঘুম পাড়াতো। কিন্তু বাড়ির সকল বড় মানুষগুলিও এই গল্প শুনে মনের কোণে কোথাও না কোথাও একটা নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করে। শব্দকোষে এই অনুভূতিটাকেই ভয় বলে উল্লেখ করা হয়েছে। মা বলেন, মেঘলা নামের একটি মেয়ে ছিল গ্রামে। তার মতো মিষ্টি এবং লাজুকে মেয়ে খুবই কম ছিল। নিজের শিশুভাবাপন্ন স্বরূপ নিয়ে গ্রামের রাস্তায় যখন বের হতো, তখন তার ভাবভঙ্গি, কথাবার্তা শুনে বড় ছোট সকলেরই মুখে এক বিরাট হাসির রেখা খেলে যেত। দিনের আলোয় হাসি খুশি মেয়েটাকে দেখে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না যে রাত হলেই সেই মেয়ে রক্তের খোঁজে বুনো হয়ে উঠত। তার ভেতরে জেগে উঠত এক নারকীয় খিদে। তার তখন শুধু একটাই জিনিসের চাহিদা, রক্তের। ঠিক সেই সময় তার প্রেমে পড়ে অমৃত। অমৃতের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল, নাম কবিতা। তারা তাদের জীবন খুবই ভালোভাবে উপভোগ করছিল। তারপরই এলো সেই রাত, যে রাতে সব কিছুর শেষ হয়ে ছারখার করে দেয় 4টি জীবন। এই কাহিনীর মূল পাত্রকেই তো এখনো আমরা জানলাম না, যার জন্ম এই গায়ে, সিদ্ধার্থ। সিদ্ধার্থ গায়ে থাকলে কি হবে, তার জীবনের বেশিরভাগটা শহরেই কেটেছে।
সে নিজেকে ফটোগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু সেই নারকীয় রাত তার জীবন একেবারে ঘুরিয়ে দেয়। জীবনে প্রথমবার সিদ্ধার্থের হাতে ক্যামেরার পরিবর্তে উঠে আসে প্রাণঘাতী এবং সমস্ত মানব জাতিকে পিশাচের হাত থেকে রক্ষা করার জন্য সিদ্ধার্থ মেঘলার বুকে ছুরি বসিয়ে চিরদিনের জন্য শেষ করে দেয় তার রক্ত পিপাসা। অমৃতও এরপর নিখোঁজ হয়ে যায়, আর কবিতা পুরো ঘটনাকে নিজের চোখের সামনে দেখে হারিয়ে যায় এক ভয়ের ভিতরে। তারপর 3টে বছর কেটে গেল। হঠাৎ একদিন সকালে রহস্যময়ভাবে মৃত এক মানুষের দেহ পাওয়া যায় শ্মশানের পাশে। কমলা সকালবেলা পুজোর জন্য ফুল তুলতে যাচ্ছিলেন। শ্মশানের সকালের দিকের নিত্য পুজোটা উনিই করেন। হঠাৎ শ্মশানের পেছনের দিকে একটি বট গাছে হেলান দিয়ে একটি লোককে মরে পড়ে থাকতে দেখে বৌদি চিৎকার শুরু করে দিলেন। এরে বাবা, কে কোথায় আছো গো? জলদি আসো, হারাধনকে মেরে গেছে গো। রক্ত নেই এক ফোঁটা, আবার রক্ত চোষা এইছে গো। ও গো, কে কোথায় আছো গো? বৌদির চিৎকারে গ্রামের সব লোক ছুটে গেল সেই দিকে। দেখেই বোঝা যাচ্ছে লোকটির শরীরে এক বিন্দু রক্ত নেই, পুরো শরীর নীলাভ হয়ে গেছে। এই তোমরা মুখটা দেখছো? এই ফ্যাকাশে, তুই কান দিয়ে গড়িয়ে পড়েছে হালকা দাগ, যেন কেউ তার প্রাণটাকেই চুষে নিয়েছে। পুরো চন্দ্রবিলা গ্রাম এক মুহূর্তে থমকে গেল। মৃত্যুর ধরনটা তাদের খুব ভালো করেই চেনা, যেন বহুদিন আগের সেই কাল রাত্রির ছায়া আবার ফিরে এসেছে। গ্রামের লোকজনেরা হারাধনকে নিয়ে গেল গ্রামেরই স্বাস্থ্যকেন্দ্রে। আজ 3 বছর পর কবিতা আবার গায়ে ফিরে এসেছে। এখন সে একজন প্রতিষ্ঠিত সরকারি ডাক্তার। চন্দ্রবিলা স্বাস্থ্যকেন্দ্রে তার পোস্টিং হয়েছে। সাদা অ্যাপ্রনে, মুখ গম্ভীর ও চোখে ক্লান্তি। কিন্তু এই গ্রামে পা রাখার সঙ্গে সঙ্গেই তার মনের ভিতর জমে থাকা সমস্ত ঘৃণা, ভয় আর ব্যথা আবার জেগে উঠল। নাইট শিফট শেষ করে সবে বাড়ি যাওয়ার উদ্যোগ করেছে। এমন সময় দূর থেকে দেখা গেল অনেকজন মানুষ একটি রুগীকে নিয়ে এদিকেই আসছে। হাসপাতালে নিয়ে আসা হলো হারাধনকে। এমার্জেন্সি ওয়ার্ডের একটি বেডে তাকে শোয়ানো হলো। বেডের পাশের খোলা কাঠের জানলা দিয়ে শো শো করে সকালের ঠান্ডা শীতল বাতাস ভেতরে ঢুকছে। কবিতা বসে আছে, তার একটি চেয়ারের সামনে একটি টেবিল রাখা। হারাধনের এরকম অবস্থা আর সাথে লোকজনের ভিড় দেখেই হতচকিত হয়ে গেল। কবিতা ওয়ার্ডে ঢুকেই জোর গলায় বলল, এ কি হয়েছে কি ওনার? আর বলবেন না গো ডাক্তার দিদি, হারাধনকে শ্মশানের পাশে বট গাছের নিচে এমন রক্তশূন্য অবস্থায় পাওয়া গেছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। কবিতা তাড়াতাড়ি হারাধনের শরীরের পরীক্ষা শুরু করলো। কিছুক্ষণ ভালো করে সব দেখে শুনে কবিতা বলল, না, সে বেঁচে নেই। পোস্টমর্টমের জন্য বডি শহরে পাঠাতে হবে। কবিতার কথা অনুযায়ী বডিটাকে পোস্টমর্টেমের জন্য পাঠানো হলো শহরে। সে মনে মনে বলতে থাকে, এই মৃত্যু, শরীরের এক ফোঁটা রক্ত নেই, এটা কিভাবে সম্ভব? এই ক্ষত একেবারে ঘাড়ির কাছে, যেমনটা মেঘলার শিকারদের হতো। না না না, ও তো মারা গেছে। আমি তো দেখেছি সিদ্ধার্থ ছুরি বসিয়েছিল ওর বুকে। তাহলে আবার কি ফিরে এসেছে ও? কিছুই বুঝতে পারছে না কবিতা। শুধু এইটুকু বুঝতে অসুবিধা হলো না যে এই মৃত্যু কোনো স্বাভাবিক নয়। যে নারকীয় মৃত্যু ঘটে গেছে আজ থেকে 3 বছর আগে, এটা তো তারই পুনরাবৃত্তি। সন্ধ্যার সময় কবিতা জানলার পাশে দাঁড়িয়ে। এই সময়টা ওর এই জানলার পাশে দাঁড়াতে খুব ভালো লাগে।
এখানে দাঁড়ালে তার কেন জানি না এক অজানা শান্তির অনুভব হয়। নিজেকে একটা আলাদা জগতের মনে হয়। মনে হয় যেন এই জগতে কোনো দুঃখ নেই, কোনো হিংসে নেই, কোনো বিদ্বেষ নেই, আছে শুধু শান্তি আর শান্তি। কিন্তু আজ তার মনের মধ্যে সেই রোজকার পরিচিত শান্তিটা আসছে না। পরিবেশটাও থমথমে হয়ে আছে। ষষ্ঠ ইন্দ্রিয়ের বাহিরের কোনো এক ইন্দ্রিয় কবিতার কানে ফিসফিসিয়ে বলে যাচ্ছে, আজ দিনটা ভালো নয়, আজ রাতে শান্তি আর সুখকে কে বা কারা আসতে বাধা দিচ্ছে। আনমনাভাবে কবিতা এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ আপনা থেকে তার চোখটা গিয়ে আটকে গেল সামনের গাছটার দিকে। আর কবিতা যা দেখল তাতে তার শিরদাঁড়া দিয়ে নেমে গেল একটা ঠান্ডা বরফের স্রোত। গাছের ফাঁকে এক ছায়া মূর্তি। ভয়ে আটকে ওঠে কবিতা, কারণ সে 3 বছর পরেও সেই চোখ ভুলতে পারেনি, সেই লাল চোখ। কবিতা এইটুকু বুঝতে পারে রক্তস্নান এখনো থামেনি, বরং সে আবার ফিরে এসেছে, আর এবার হয়তো আরো ভয়ানক রূপে প্রতিশোধ নিতে। চন্দ্রবিলা আবার কাঁপছে, পুরনো রক্ত আজ আবার জেগে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, মেঘলা কি সত্যি ফিরেছে? একজন মৃত ড্রাকুলা কি আবার বাঁচতে পারে, নাকি সে আদেও কখনো মরেইনি? পরের দিন হারাধনের পোস্টমর্টেম রিপোর্ট এসে পৌঁছায় কবিতার হাতে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। হারাধনের দেহে কোনো রক্ত নেই, কিন্তু হিমোগ্লোবিনও 0। শরীরের সব রক্ত যেন কেউ শুষিয়ে নিয়েছে। কোনো জীবাণু এটা করতে পারে না। এটা আমি আগে দেখেছি। হ্যাঁ, ঠিক একই রকম ছিল তখন মেঘলার শিকাররা। না, আমি ভয় পাবো না। আমি এবার একজন চিকিৎসক। এই গ্রামকে বাঁচানো আমার কর্তব্য। আমি এর সত্যি খুঁজে বের করবই। গ্রামে প্রায় শোরগোল শুরু হয়ে গেল। গ্রামের একটি চায়ের দোকানে 2 বাসিন্দা মাধব বুড়ো ও বিশ্বনাথের মধ্যে প্রায় এটা নিয়ে আলোচনা হচ্ছে। তুই শুনেছিস বিশ্বনাথ, বটতলার পাশে হারাধনের মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহটা কিন্তু স্বাভাবিক নয়। মৃতদেহটা যেমনটা সেবার হয়েছিল ঠিক তার মতো রে। ওই রক্তখেকো মেয়েটা, নাম কি জানো? মেঘলা। ওর গন্ধ আবার বাতাসে ঘুরছে। আমি গতকাল রাতে ওর গন্ধ পেয়েছি। সে মরেনি, কেউ মরে না যদি তার অভিশাপ বেঁচে থাকে। আজ স্বাস্থ্যকেন্দ্রে কবিতা একা বলতে গেলে। হারাধনের পোস্টমর্টেম রিপোর্ট নিয়েই সে গভীরভাবে ভাবতে ভাবতে তার অনেকটাই দেরি হয়ে গেল। সব গুছিয়ে বেরোতে যাবে, হঠাৎ জানলার বাইরে একটা শব্দ হয়। আলো নিভে যায় এক ঝটকায়। কবিতা চমকে ওঠে। কে কে ওখানে? দরজার নিচে লাল রঙের জল গড়িয়ে পড়ে। কবিতা দরজা খোলে, কিন্তু কেউ নেই। ভেতরে ঢুকছে ভয়। দরজার ফাঁক গলে গন্ধ আসছে, পচা রক্তের, চেনা আতঙ্কের। কেউ যেন ফিরে এসেছে শুধু তাকেই খুঁজতে। কোনো রকমে নিজেকে সামলে কবিতা নিজের গন্তব্যে বাড়ির দিকে রওনা দেয়। পরের দিন সকালবেলা পুকুর ঘাটে গ্রামেরই বাসিন্দা 2 বান্ধবীর মধ্যে গতকাল রাত নিয়ে কথা হতে থাকে। কাল রাতে ওই ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম, একটা ছায়া দেখলাম রে। গায়ে লাল শাড়ি, চুল নেমে গিয়েছে কোমর পর্যন্ত। আমি ডাকতেই ঘুরে তাকালো, চোখ দুটো ছিল লাল, একদম আগুন। আমি দেখেই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেছি। ওই রকমই তো ছিল ওই মেয়েটা, মেঘলা। ও কি আবার ফিরছে রে?
জানি না রে, তবে ফিরতেও পারে। আমি আর সন্ধ্যের পর বাইরে বেরোবো না। হ্যাঁ, এই আমি এখন যাই রে। হ্যাঁ হ্যাঁ, চল আমিও যাই। সন্ধ্যার সময় গ্রামের বাসিন্দা সেই মেয়েটি গীতু জল আনতে বের হয় নদীতে। হঠাৎ কোনো কিছুর ছায়া চোখে পড়ে তার। কে কে ওখানে? আহ, পরের দিন সকালে নদীর পাড় থেকে উদ্ধার করা হয় গীতুর রক্তশূন্য নিথর দেহটা। সেখানে উপস্থিত ছিল তারই বান্ধবী তুলি। এই গিচ্ছু, ওঠ না রে। দুই মৃত্যু, দুটি নিঃশব্দ রাত্রি। আবার শুরু হলো সেই পুরনো অধ্যায়, রক্তস্নান। এইবার আর থামবে না। এইবার শুধু রক্ত চাইবে না, সে চাইবে প্রতিশোধ। চন্দ্রবিলা এখন শুধু এক গ্রাম নয়, এ যেন রক্তের আতঙ্কে ভেসে যাওয়া এক অভিশপ্ত সময়। দুই মৃত্যু, হারাধন ও গীতু। তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই। সবার চোখে একটাই প্রশ্ন, ফিরে এলো কি সে? সকালবেলা কবিতা হাসপাতালের ভেতর ক্লান্ত মুখে রিপোর্টগুলি নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। দুজনই মৃত, দুজনেরই রক্ত শূন্য দেহ। এটা তো কোনো ভাইরাস নয়, এটা কোনো রোগও নয়, না এটা কোনো প্রাণীও নয়। এই ক্ষতচিহ্ন, এই নিঃশ্বাসের গন্ধ আমি ভুলিনি। না, ও তো মারা গেছিল। তবে ঠিক সেই সময় হাসপাতালে ঢোকে একজন অপরিচিত লোক। বেশ লম্বা, 5 ফুট 10 হাইট হবে, হাতে একটি সাইড ব্যাগ কাঁধে ঝোলানো। 3 বছর পর চন্দ্রবিলা ফিরে পেল এক পুরনো বাসিন্দা, সিদ্ধার্থ, যে সেই রাতের সাক্ষী ছিল, যে নিজের হাতে মেরেছিল মেঘলাকে। সে আবার ফিরেছে এক রহস্যের খোঁজে। তুমি সিদ্ধার্থ, তুমি কোথায় ছিলে এতদিন? কলকাতায় ছিলাম, কিন্তু গীতুর মৃত্যুর খবর পেয়ে আর থাকতে পারিনি। এটা আমি আগেও দেখেছি কবিতা, ঠিক এইভাবেই শিকার হয়েছিল সেই দিনও কিছু মানুষ। সিদ্ধার্থ জানায় মেঘলার মৃত্যুদিনে সে শুধু শরীরটা হত্যা করেছিল, আত্মা নয়। আর তখন থেকেই সে খুঁজছিল ইতিহাস, অভিশাপ। অমৃত ও নিখোঁজ ছিল না কবিতা, ওর মধ্যে কিছু প্রবেশ করেছিল। তুমি ভাবছো মেঘলা মরেছে, কিন্তু আমি বলছি মেঘলা কখনো একা ছিল না। কবিতার চোখে আতঙ্কের ছায়া। যদি অমৃত বেঁচে থাকে, তবে সেও এখন নতুন রক্তপিপাসু হয়ে উঠেছে। তবে চন্দ্রবিলার সামনে সবচেয়ে ভয়ঙ্কর রাত্রিগুলো এখনো বাকি। কেউ যেন জানলার বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। কবিতা ও সিদ্ধার্থ দুজনে ছুটে আসে, কিন্তু বাইরে কেউ নেই। শুধু বাতাসে ভেসে আসে সেই পুরনো গন্ধটা, পচা রক্তের, আগুনের আর অভিশপ্ত ভালোবাসার। তবে এই গ্রামে রক্তস্নান এবার থামবে না। গীতুর মৃত্যুর রেশ এখনো শুকায়নি। চন্দ্রবিলা যেন নিঃশ্বাস ফেলতেও ভয় পাচ্ছে। কিন্তু সবার অজান্তে গ্রামে পা রাখল এক আগন্তুক, হুডি পরা, চোখে অদ্ভুত শীতলতা। কে সে? কোথা থেকে এলো? কেউ জানে না, শুধু অনুভব করে। তার আগমনের সঙ্গে সঙ্গে যেন বাতাস ভারী হয়ে উঠল। কবিতার রাতের ডিউটি শেষ। হাসপাতাল থেকে বেরোনোর সময় টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। হঠাৎ কবিতা দেখে একজন লোক দাঁড়িয়ে, হুডির নিচে মুখ ঢাকা। কে কে আপনি?
লোকটা কিছু বলে না, কেবল এক পা এগিয়ে এসে নিচু গলায় ফিস ফিস করে। চোখ রেখো চারপাশে, সবাই যেমন দেখে তেমন সবসময় সব কিছু হয় না। রহস্যময় আগন্তুক গলা যেন চেনা কিন্তু রুক্ষ। এক মুহূর্তের মধ্যে লোকটা অদৃশ্য। কবিতা চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু লোকটাকে দেখতে পেল না। কবিতা সেই মুহূর্তেই সিদ্ধার্থের সঙ্গে দেখা করে। নানা রকম বিষয়ে আলোচনা হতে থাকে তাদের। এই মৃত্যুগুলো শুধু রক্তশূন্য নয়, ওদের শরীরে এক ধরনের বিষক্রিয়া দেখেছি, যা সাধারণ ড্রাকুলার কামড় নয়। এর মধ্যে কিছু বৈজ্ঞানিকের বাইরে আর কিছু অতিপ্রাকৃত আছে। কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে, ও কি সত্যি ফিরেছে নাকি কারো ভেতর দিয়ে ফিরেছে? সিদ্ধার্থ জানায় কারোর শরীর দখল করে ফিরতে পারে এক আত্মা। রক্তখেকো আত্মা মানুষের শরীরের মিলনে তৈরি হয় এক নতুন শক্তি। গ্রামের সেই চায়ের দোকানেই সেই মাধব বুড়ো এবং বিশ্বনাথ বসে এই ঘটনাগুলো নিয়ে গভীর আলোচনা করতে থাকে। এই বিশ্বনাথ, একটা লোককে দেখলাম রে গতকাল। তার মুখটা দেখলাম না, কিন্তু দাঁড়িয়েছিল পুরনো পোড়া স্কুল ঘরের পাশে। তাকে দেখে মনে হলো লোকটা সুবিধের নয় রে। 3 বছর আগে যে মেয়েটা মরে গেছিল তার গন্ধ যেন বাতাসে ঘুরছে। তার সাথে আরো কারো পাপ পড়েছে এই গ্রামে। কবিতা পুরনো ফাইল নিতে গিয়েছিল পুরনো স্বাস্থ্য অফিসে। সেখানে সে আবার মুখোমুখি হলো সেই আগন্তুকে। হঠাৎ কারোর উপস্থিতি যেন টের পেল কবিতা, ঠিক তার পিছনেই। কবিতা, কে? অমৃত, তুমি? 3 বছর আগে আমি চলে গিয়েছিলাম কবিতা। আজ আমি ফিরেছি, শুধু মেঘলাকে নয়, নিজেকেও খুঁজতে। অমৃতের চোখে এখন রক্তের উন্মাদনা নেই, তবে তার ভেতরে আছে এক কণ্ঠ যেটা শুধুই বলে এবার শেষ হবে সেই অধ্যায়। যেখানে মরে গিয়েছিল ভালোবাসা, এবার রক্তের ভিতরে জন্ম নেবে প্রতিশোধ। সিদ্ধার্থ, অমৃত ও কবিতা সিদ্ধার্থের তার দাদুর ঘরের আলমারির নিচের ধুলোতে ঢাকা একটা কাঠের বাক্স খোলার চেষ্টা করছে। হঠাৎ কাঠ ভেঙে পড়ে যায়। ভেতরে একটি চামড়ার বাঁধানো একটা পুরনো গ্রন্থ। এটা কি? দাদু বলতো অমৃতদের পরিবারের একটা অভিশপ্ত ইতিহাস আছে। এটা তো ল্যাটিনে লেখা, কিন্তু রক্ত মাখা কেন? অমৃত বইটা নিয়ে নেয়, ফু দিয়ে ধুলো সরায়। ড্রাকুলে ফিনিস স্যাঙ্গুইনে প্রপিরো এরিথ। ড্রাকুলার মৃত্যু হবে নিজের রক্তে, মানুষের হাতে নয়। অমৃত থমকে যায়। ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে ওঠে। ধোঁয়ায় ঘেরা সিদ্ধার্থের বাড়ির সামনে মেঘলা দাঁড়িয়ে আছে, লাল চোখে তাকিয়ে সিদ্ধার্থর দিকে। তার চারপাশে বাতাস কাঁপছে। তুমি ভেবেছিলে আমি মরে গেছি, আর আমি রক্ত ছাড়বো? তুমি মানুষ নও মেঘলা, আমি তোমায় আর কারোর ক্ষতি করতে দেব না। তাই তোমারই রক্তেই শেষ হবে এই রক্ত স্নান অভিশাপ। মেঘলা এক অট্ট হাসি দিয়ে অমৃতের ঘাড়ের কাছে দিল দুটো বড় বড় দাঁত বসিয়ে। ফিঙ্কি দিয়ে রক্ত স্রোত ভেসে যাচ্ছে অমৃতের ঘাড় দিয়ে। অমৃত পকেট থেকে বের করে একটি ছোট চুড়ির মতো ধারালো অস্ত্র, এবং সেটা মেঘলার বাম দিক লক্ষ্য ভেদ করে বিধিয়ে দিল সেই ধারালো অস্ত্রটি। মেঘলার দেহ আগুনের মতো জ্বলতে থাকে। বাতাস ভারী। অমৃত পিছনে ঘুরে গিয়ে তাকে জড়িয়ে ধরে। শেষটায় তুমি আর আমি, শুধু তুমি আর আমি থাকবো মেঘলা। মেঘলা হাওয়ায় মিলিয়ে যায়, আর অমৃত ধীরে ধীরে মাটিতে পড়ে যায়, নিস্পন্দ।
সিদ্ধার্থ ও কবিতা দাঁড়িয়ে আছে, সামনে অমৃতের মৃতদেহ, চারপাশে নীরবতা, পাখিরা ডাকছে। সে জানতো কিভাবে মেঘলাকে শেষ করতে হবে। আমরা শুধু পথ দেখিয়েছিলাম। আমরা হয়তো রক্তস্নানের গল্প শেষ করলাম, কিন্তু অমৃত নিজেই নিজের গল্পের শেষ লাইন লিখে গেছে। রক্ত দিয়ে শুরু, রক্ত দিয়েই শেষ, কিন্তু রাতের অন্ধকারে কোথাও কিছু রয়ে গেল। তবে চন্দ্রবিলা এবার মুক্ত, রক্ত স্নান এখন থেমে গেছে।